This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH শিরদাঁড়া বাঙালির মেরুদণ্ডের মানদণ্ড। শির যার ওপর দাঁড়িয়ে থাকে না তাকেই শিরদাঁড়া বলে। এবার শিরদাঁড়া সিধে না হলে শির কি করে সিধে হয়ে দাঁড়িয়ে থাকবে, ঝুঁকে যাবে। আর শিরদাঁড়াটা সিধে রাখতে পারলে তাহলে তো অনেক কিছু বদলে দেওয়া যায়, হারের মুখ থেকে ফিরে আসা যায়। হারের মুখ থেকেই তো কাল ভারতকে জিতিয়েছেন মোহাম্মদ সিরাজ, খাস লন্ডনে ওই ব্রিটিশ বধ করে সিরিজে সমতা ফিরিয়েছেন। সোশ্যাল মিডিয়া বিস্তর লেখালেখি চলছে, আপনারা দেখছেন আর কি। অনেকে বলছেন এই সিরাজ মানে ওই সিরাজের বল আর সিরাজের বিরিয়ানি, এই দুটোর মধ্যে কোনো তুলনা হয় না আর কি, মানে দুটোরই কোনো তুলনা হয় না। 1757 সালে পলাশির যুদ্ধেই তো এক সিরাজের হারে ভারতে ঔপনিবেশিক শাসন শুরু হয়েছিল। সেখানেও কিন্তু চারপাশের লোকজনের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও শিরদাঁড়া সোজা রেখে লড়ে গেছিল কিছু বাঙালি। দেখুন 2025 সালে লন্ডনের মাটিতে লর্ড ক্লাইভের বংশধরদের হারিয়ে সাম্রাজ্যবাদের কফিনে কি শেষ পেরেকটা পুঁতে দিলেন হায়দ্রাবাদের মোহাম্মদ সিরাজ, আরেক সিরাজ। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কল্পনা করেন, তবে সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে কথা বলার বা সোজা কথায় সোজা সুজি শিরদাঁড়াটাকে শক্ত রেখে জবাব দেওয়ার সাহস না, স্পর্ধা, সেটা কিন্তু ভারত আরেকবার দেখিয়েছে। 30 বারের ওপর অপারেশন সিঁদুর থামানোর দাবি কে করেছিলেন? আপনারা জানেন, গোটা বিশ্বে একজনই আছেন। বাণিজ্য চুক্তির নাম করে ভারতকে ধমক দেওয়ার দাবি কে করেছিলেন? সেটাও একজনই আছে। 25% শুল্ক চাপানোর শাসানি কে দিয়েছিলেন? রুশ তেল কেনার জন্য জরিমানা চাপানোর হুমকি কে দিয়েছিলেন? ইউক্রেন যুদ্ধে অর্থের যোগান দেওয়ার জন্য অন্যায়ভাবে ভারতকে অভিযুক্ত কে করেছিলেন? একজনই, একটা লোক, ছুতোর মিস্ত্রির মতো টুকটুক করে টুকেই যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে কামারের এক ঘা দিয়ে দিল, একদম সিধে। ভারতকে কেন অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে সেই প্রশ্ন তুলল কোন পরিস্থিতিতে ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করতে বাধ্য হয়েছে সেটা কেন বিচার করা হচ্ছে না। এমনকি পরিষ্কার করে দিয়েছে সে সময় কোন দেশ ভারতকে উৎসাহ জুগিয়েছিল। এবং সবথেকে বড় কথা কি জানেন? আমেরিকাকে সবার সামনে নগ্ন করে দিয়েছে। কিভাবে? মানে সরাসরি আমরা দেখিয়ে দিয়েছি ওই চিঠিতে ইউরোপ আর আমেরিকা রাশিয়ার থেকে কি পরিমাণ সামগ্রী, কত পরিমাণ আমদানি করে, একদম তথ্য প্রমাণ দিয়ে কত অর্থের, কত টাকার বাণিজ্য হয়, একদম পরিষ্কার ভারত বলে দিয়েছে। এরপর সব হিসেব একবারে এরকম যদি হাটখোলা করে দেওয়া হয়, তারপরে তো সবাই এরপরেও ভারতকে ওই রাশিয়ার সাথে বাণিজ্য করা নিয়ে কিছু বলা মানে একদম পরিষ্কার দ্বিচারিতা। আর দ্বিচারীদের কেউ পাত্তা দেয় নাকি? এরপরেও দেখুন ট্রাম্প যদি কিছু বলার স্পর্ধা দেখান তাহলে ধরে নিতে হবে তিনি নেহাতি নির্লজ্জ। অবশ্য আমেরিকার প্রেসিডেন্টদের কবেই বা লজ্জা ছিল বলুন তো? কবেই বা তারা এত কিছু বিবেচনা করে কথাবার্তা বলেছেন বা অন্য জাতির লড়াইটাকে সম্মান করেছেন? কিন্তু তার মানে তো এই নয় যে আর কোনো জাতির শিরদাঁড়া থাকবে না। ট্রাম্পের ভারতকে চিনতে একটু ভুল হয়েছিল। তিনি কী ভেবেছিলেন হাউডি মোডি করলে ওই নমস্তে ট্রাম্প হবে। এবার এই নমস্তে ট্রাম্প মানে নতমস্তক হওয়া, এটা বোঝেননি। সৌজন্যের বিনিময়ে সৌজন্য ফিরিয়ে দেওয়াটাই আমাদের সংস্কৃতি। কিন্তু জাতি হিসেবে ওই শিরদাঁড়াটা ইনবিল্ড, একদম প্রথম থেকে রয়েছে ভেতরে।
ওটা বেঁকে না। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরসিংহ রাও হয়ে নরেন্দ্র মোদী, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে যেই বসুন না কেন, যে পার্টির থেকেই বসতে পারেন, শিরদাঁড়াটা ওটা একদম টান টান হয়ে যায়। ট্রাম্পকে একপেশে অভিযোগের জবাব দিল ভারত। শুধু তাই নয়, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের মুখোশ এক টানে ছিঁড়ে ফেলল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে জরিমানা করার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ ও ভারতীয় অর্থনীতিকে মৃত ঘোষণা করেছেন ট্রাম্প। রুশ ইউক্রেন যুদ্ধে অর্থ যোগানের অভিযোগ তুলেছিলেন। 4 আগস্ট পশ্চিমী বিশ্বে পরমাণু বোমার মতো আছড়ে পড়েছে বিদেশ মন্ত্রকের জবাব। ভারত উত্তর দিয়েছে। রুশ তেল আমদানি করায় ভারতকে নিশানা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের পর চিরাচরিত তেল সরবরাহ ইউরোপের দিকে ঘুরে গিয়েছিল। সেই পরিস্থিতিতে ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করতে বাধ্য হয়। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে স্থায়িত্ব বজায় রাখার জন্য ভারতকে তখন উৎসাহিত করেছিল আমেরিকা। ভারতের দাবির সপক্ষে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে তৎকালীন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গ্রাসেটির বক্তব্য। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জ্বালানির দামকে দেশবাসীর নাগালের মধ্যে রাখতে রুশ তেল কেনে ভারত। আন্তর্জাতিক পরিস্থিতি ভারতকে এই পথে হাঁটতে বাধ্য করেছে। কিন্তু যেসব দেশ ভারতের সমালোচনা করছে তারাই রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে। তাদের ক্ষেত্রে নিজেদের দেশবাসীর প্রতি বাধ্যবাধকতার শর্তটিও নেই। 2024-এ রাশিয়ার সঙ্গে 6,750 কোটি ইউরোর ব্যবসা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। 2023-এ রাশিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের 1720 কোটি ইউরোর পরিষেবা ব্যবসা হয়েছে। সেই অর্থবর্ষে ভারত রাশিয়ার সার্বিক বাণিজ্যের থেকে ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসা বেশি। 2024 অর্থবর্ষে রাশিয়া থেকে রেকর্ড 165 লক্ষ টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে ইউরোপ। 2023 সালে রাশিয়া থেকে 152 লক্ষ টন গ্যাস আমদানি করেছিল ইউরোপ। জ্বালানির পাশাপাশি রাশিয়ার থেকে সার, খনিজ, রাসায়নিক দ্রব্য, লোহা, ইস্পাত, যন্ত্রাংশ এবং পরিবহন সামগ্রীও কেনে ইউরোপ। শুধু তাই নয়, রাশিয়াকে মৃত অর্থনীতি বলা আমেরিকাও রাশিয়ার থেকে আমদানি করে। কেচ্ছার খাতা একেবারে খুলে দিয়েছে ভারত। তাতে ট্রাম্পের কাছা খোলার জোগাড়। পরমাণু শিল্পের জন্য রাশিয়ার থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করে আমেরিকা। আমেরিকা বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য রাশিয়ার থেকে প্যালাডিয়াম আমদানি করে। রাশিয়ার থেকে আমেরিকা সার ও রাসায়নিক আমদানি করে। ভারত জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারতকে নিশানা করা অযৌক্তিক এবং অনৈতিক। অগ্রণী অর্থনীতিগুলির মতোই জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ভারত। আস্তিনের ভেতর তাস গুটিয়ে রাখা বলে না, এটা হচ্ছে সেরকম। ট্রাম্প কার্ড ঠিক সময় ট্রাম্পের মুখের ওপর মেরে দিয়েছে ভারত। কিন্তু ট্রাম্প একে আপনি কোনো চিরাচরিত হিসেবের মধ্যে ধরতে পারবেন না। ওর থোতা মুখ ভোঁতা করে দেওয়ার পরেও মুখের মানে সেলোটেপ লাগানোর কোনো জায়গা নেই, বলেই চলেছে। এবার কি বলেছেন? বলেছেন ভারতের ওপর নাকি শুল্ক আরও বাড়াবেন, কারণ ভারত এখনও রাশিয়ার থেকে তেল কিনছে। কদিন আগে কি বলেছিলেন? জাস্ট কদিন আগে তিনিই বলেছিলেন যে তিনি খবর পেয়েছেন চারপাশ থেকে যে ভারত নাকি তেল কেনা বন্ধ করে দিয়েছে। একদিন একরকম কথা, পরের দিনই উল্টো। এর কথায় কি ভরসা করবেন আপনি? এদিকে আমেরিকার হুমকির কড়া জবাব তো রাশিয়া শুদ্ধ দিয়ে বসে আছে। এদিকে ভারত দিচ্ছে, এদিকে রাশিয়া দিচ্ছে। ক্রেমলিন জানিয়েছে যে কোনো দেশ ঠিক করে দিতে পারে না যে কে কার সাথে কি ব্যবসা করবে। এবার সেটা রাশিয়া তো বলবেই। রাশিয়ার সেই ক্ষমতাও আছে, রাশিয়ার সেই ঐতিহ্যও রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি কি বললেন? তিনি বললেন, আমেরিকা নিজে রাশিয়ার তেল না কিনলেও চেয়েছিল কেউ কিনুক। শুনলেন তো, পরিষ্কার ভাষায় বলেছেন। কারণ তাহলে বিশ্বজুড়ে তেলের যোগানে ভারসাম্য থাকবে। ভারত বিরাট উপভোক্তা। এবার ভারতের বাজারে চাহিদা যদি মানে মাথায় রাখা যায়, এবং ওই যেটা শুনলেন যে সেই সময় বিশ্বের ইউরোপিয়ান ইউনিয়নগুলোর প্রচুর তেলের চাহিদা ছিল, রাশিয়ান তেল আসছে না। এই অবস্থায় যে চিরাচরিত যে জায়গা থেকে অর্থাৎ আরব অঞ্চল থেকে যে তেলগুলো, সে সমস্ত সবই যদি সরাসরি ওই ইউরোপিয়ান ইউনিয়নের দিকে যেত, এক, ভারতের বিকল্প তেলের ব্যবস্থা করা ছাড়া কোনো উপায় থাকতো না। আর দুই,
যদি ভারত ওই তেলের ওপর নির্ভর করতো তাহলে ওই তেল উৎপাদনকারী দেশগুলো চচ্চর করে দাম বাড়িয়ে দিত, কারণ এত বড় বাজার, এখানে চাহিদা এত বেশি, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি। এবার তাতে আমেরিকারও তো স্বার্থহানি হতো, কারণ তাদেরও তো বেশি টাকা দিয়ে তেল কিনতে হতো, তেলের দাম বেড়ে যেত। ওই ভারত 30% তেল রাশিয়ার থেকে কিনে ভর্তুকিতে কত টাকা বাঁচিয়ে দিল তাহলে? 2 লক্ষ কোটি টাকারও বেশি। মানে এই টাকা দিয়ে যদি তেল কিনতে হতো তাহলে অনেকগুলো প্রকল্প থমকে যেত, বিদেশি মুদ্রার ভাণ্ডার পড়ে যেত এবং সার্বিকভাবে অর্থনীতি হুমড়ি খেয়ে পড়তো। তাহলে ভারত তো সবার উপকারই করেছে। এখন নিজেদের এই কাজের বেলায় কাজই, কাজ পুরোলে পাজি, কাজ হয়ে গেছে, নিজেদের সব গোছানো হয়ে গেছে, এখন ভারতকে তাও আবার কি 2 দিন আগে একরকম, 2 দিন পরে আরেক রকম। এই হচ্ছে আমেরিকা। তুই করিসনি, তোর বাবা করেছে, না পারলে তোর দাদু করেছে, কিছু একটা বলে দেবে ঠিক যখন আপনাকে খাওয়ার দরকার হবে। দেখুন, কোভিড কালের পর তেলের দাম একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখাতেই ওই অর্থনীতিতে একটা স্থিতাবস্থা রয়েছে। খেয়াল করে দেখুন, কারণ কোভিড গোটা বিশ্বকে শুইয়ে দিয়েছিল। তার মধ্যে যদি তেলের দাম একটা বিরাট ইধার উধার হয়ে যেত তাহলে তো গোটা বিশ্বের অর্থনীতি অনেক বড় মন্দার মুখে অনেক আগে পড়ে যেত। ভুগতো না আমেরিকা তখন? আজকে বললে হবে? এবার ট্রাম্পের এটা শুধু ভুল না, আরও ভুল আছে। বলা চলে যে ভুলের সিরিজ বানিয়ে ফেলেছেন উনি। ট্রাম্পের মস্ত বড় ভুল হচ্ছে এই যে উনি তেলের দাম নিয়ে ভারতকে শাসানি দিতে গেছেন। যুদ্ধ থামানোর দাবি যতবার করেছেন ভারত কিন্তু গা করেনি। এবার খেয়াল করে দেখুন কোথায় গিয়ে তিনি ঘাটা খেলেন। মার যা খাওয়ার পাকিস্তান খেয়ে গেছে, ভারত কান দেয়নি। এখন কে কি বলল তাতে আর কি এসে যায়, কিন্তু অর্থনীতিতে জ্বালানি সেটা তো শরীরে রক্তের মতো। মশা রক্ত চুষলেও আমরা তো বিরক্ত হয়ে মেরে ফেলি নাকি? ছাড়ি, রক্ত বলে কথা। এবার ট্রাম্প জ্বালানি নিয়ে শাসানি দিলে ভারত তো প্রতিরোধ করবেই, করতে বাধ্য ভারত। ভারত যে বিবৃতি জারি করেছে তাতে ট্রাম্পের মুখ তো পুরেইছে, আমেরিকার ইউরোপের ব্যবসার খুঁটিনাটি খবর গোটা বিশ্বের সামনে কিন্তু ভারত ফাঁস করে দিয়েছে। হয়তো এতটা কেউ জানতো না, হয়তো কেউ মাথা কামাতো না, কিন্তু কেউ যদি চোখে আঙুল দিয়ে এইভাবে দেখিয়ে দেয় তখন আর কারোর জানতে বা বুঝতে বাকি থাকে, তখন তো মুখে মুখে ওই কথাটাই চলে আসে। ভারতের এই প্রতিরোধটা আমেরিকার তো ভাল লাগবে না, বোঝাই যাচ্ছে। আরও একজনের ভাল লাগবে না, রাহুল গান্ধী। কারণ তিনি মোদী সরকারকে আক্রমণের একটা মস্ত বড় হাতিয়ার হাতছাড়া করে ফেললেন। সংসদে দাঁড়িয়ে মোদীকে চ্যালেঞ্জ করেছিলেন যে ট্রাম্পকে মিথ্যাবাদী বলতে হবে। মোদীর বক্তব্যের পরও নিজের দাবিতে অনড় ছিলেন, বরং ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলায় সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে আরও বিতর্ক বাড়িয়েছিলেন। বলেছিলেন যে তিনি সত্যি একটা খুশি হয়েছেন যে ট্রাম্প সত্যি কথাটা তো বলেছেন। কিন্তু এবার তার যে ওই দাবিটা মানে চ্যালেঞ্জটা, মিথ্যাবাদী বলতে হবে, মিথ্যাবাদী কি সবসময় মুখে বলতে হয়? মিথ্যাবাদী তো প্রমাণও করে দেওয়া যায়। ভারতের বিদেশ মন্ত্রক যে বিবৃতিটা জারি করলো তাতে তো শুধু ট্রাম্প নয়, গোটা আমেরিকাকে মিথ্যাবাদী আর দ্বিচারী বলে প্রমাণ করে দিয়েছে ভারত। আর কোনো প্রশ্ন তুলতে পারবেন তিনি বা বিরোধীরা? এবার খেয়াল করে দেখো, মানে রাজনীতিতে একটা অন্যরকম মোড়, সংসদীয় রাজনীতিতে এই সুযোগটা মোদীকে কে দিলেন? এটা আবার দিলেন ট্রাম্প নিজে। তিনি ভারতকে ব্ল্যাকমেল করতে গিয়ে এমন খেপিয়ে তুলেছেন যে ভারত হাটে হাড়ি ভেঙে দিয়েছে। দেওয়ালে পিঠ থেকে গেছিল, তো ওখান থেকে যদি ভারত প্রত্যাঘাত না করত তাহলে তো ভারত নিজেই গাড্ডায় পড়ে যেত। আমেরিকা কি তাদের বাঁচানোর জন্য বসেছিল? খাবার জন্য বসেছিল। আর ওই কে না জানে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। মানুষ ওই দেওয়ালে পিঠ থেকে গেলে একবার পাল্টা মার দেওয়ার চেষ্টা করে, ভারত সেটাই করেছে। আর ভারতবাসীর এমনিও তো মনস্তত্ত্বটা জানেন, ভারতবাসী তো আমরা পশ্চিমী বিশ্বের চোখ রাঙানি যিনি অগ্রাহ্য করতে পারেন তিনি দেশবাসীর মন জিতে নেন। এটা তো আজকের না, সেই কবের থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস খেয়াল করে দেখুন, বা মহাত্মা গান্ধী দেখুন, ইন্দিরা গান্ধী, তাকে তো দেবীর আসনে বসানো হয়েছিল। তেমনি ট্রাম্প আর রাহুল গান্ধীর ঘরে বাইরে চাপ
এবং সেই চাপকে উড়িয়ে দিয়ে পাল্টা প্রত্যাঘাত মোদির উচ্চতা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। নাহলে জাত গণনা নিয়ে রাহুল যে লাইনটা ধরেছিলেন সেটা তো ঠিক ছিল, সেটা চাপে ফেলার জায়গা ছিল। এবং লোকসভা নির্বাচনে বিজেপি তো খানিকটা হলেও বেকায়দায় পড়েছিল, দেখা যাচ্ছে তো। কিন্তু স্বাধীন বিদেশ নীতি নিয়ে, বিশেষ করে দেশের স্বার্থ যেখানে জড়িত, সেই চ্যালেঞ্জের ফল সব কিছু মিলেমিশে যে চাপটা দিতে শুরু করেছিলেন রাহুল গান্ধী, সেটা নিজেই হালকা করে ফেললেন। এবার কংগ্রেসের সাংসদরাই এখন ট্রাম্পকে আক্রমণ করছেন, ইন্ডিয়া ঐক্যের শরিকরাও ট্রাম্পকে চ্যালেঞ্জ করছেন, কারণ দিনের শেষে সবাই তো ভারতবাসী। In 1971, when we were liberating East Pakistan, the Kissinger-Nixon duo sent a task force of the 7th Fleet, led by the aircraft carrier Enterprise, into the Bay of Bengal to stave off the surrender of Dhaka. It didn't stop the then Indian government. So therefore, under those circumstances, we have a historical record of standing up straight and not succumbing to any kind of hectoring and bullying. खुद यूएस के जो ट्रेड है रशिया के साथ लगातार जारी है, यूरोपियन यूनियन का ट्रेड है लगातार जारी है, चाइना का ट्रेड है लगातार जारी है। तो सिर्फ इंडिया पे ये दोष देना ये कहाँ तक लाजमी है? एक्सपोर्ट पे वो टैरिफ्स लगा रहे हैं, जो हम चीज़ इंपोर्ट करते हैं उनसे, उस पे टैरिफ्स लगाने की जिम्मेदारी अब हमारी बनेगी, क्योंकि ये वन वे ट्रैफिक नहीं है। Any additional tariff impulsively announced by the American president is not a punishment on India. It is also a burden on the American consumer. And that will have repercussions in their own economy. And there are many small businesses which will also shut. America can't immediately replace the supply chain from a large country like India. অঙ্ক ভুল ফর্মুলায় ঘষতে গেলে এরকমই হয়, রাহুলের বুঝে নেওয়া দরকার। দেখুন, বিজেপির কারোর তো মুখ খোলার কোনো প্রয়োজনই পড়ছে না, রাহুলের সব প্রশ্নের জবাব কংগ্রেসের লোকরাই দিয়ে দিচ্ছেন। কীর্তি চিদম্বরম আর মনীশ তিওয়ারির যুক্তির পর বিদেশ আর বাণিজ্য নীতি নিয়ে আর যাই হোক, কংগ্রেস মোদিকে নিশানা করতে পারবে না। শুনলেন তো কীর্তি চিদম্বরম কি যুক্তি দিলেন? ভারতের পণ্যের শুল্ক বসালে আমেরিকার নাগরিকদেরই পকেটে চাপ পড়বে, আমেরিকার বাজারেই মুদ্রাস্ফীতি হবে। শুধু তাই নয়, কোনো দেশ থেকে, মানে অন্য কোনো দেশ থেকে যে ভারতীয় সামগ্রীর বিকল্পটা কিনবে সেটাও সম্ভব নয়। যেটা যাদের কাছ থেকে কিনতে হবে, মানে পাওয়া গেলে তবে তো কিনবে, যাদের কাছ থেকে পাওয়া যেতে পারে তার নাম চীন। চীন তো আমেরিকার আরও বড় প্রতিদ্বন্দ্বী। চীনের ওপর 30% শুল্ক অলরেডি আমেরিকা বসিয়ে রেখে দিয়েছে। সুতরাং আমেরিকার কি জাঁতাকলে পড়া অবস্থা দেখতে পাচ্ছেন তো। এবং জাঁতাকলে কিন্তু কেউ ফেলেনি, ট্রাম্প নিজেই নিজের দেশকে জাঁতাকলে ফেলেছেন। কিন্তু মজা হচ্ছে, এই এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, এরা গোটা বিষয়টার বিভিন্ন পক্ষ গুটি, কিন্তু লাফাচ্ছে কে? এর বাইরে যারা রয়েছে, যাদের কোনো স্টেকই নেই। বাংলাদেশের ওপর 20% হারে শুল্ক চাপিয়ে বসে আছেন ট্রাম্প। ভাবুন, এত দিন ধরে ইউনূস এত তৈলমর্দন করে গেছেন, বাইডেন থেকে শুরু করেছিলেন, প্রথমে ট্রাম্পকে একটু চেষ্টা করেছিলেন বেকায়দায় ফেলতে ভোটে, তারপর যখন দেখেছি সেটা হয়নি, তারপর তো পুরো বডি ফেলে দিয়েছেন। যা চাইছেন সেই চট্টগ্রাম থেকে শুরু করে সবই খুলে দিচ্ছেন, বন্দর ফন্দর যা যা আছে সবই ছেড়ে দেবেন। তারপরেও 20%, কিন্তু পাগলের গোবধে আনন্দ। বাংলাদেশেরও তাই, তারা এখন লাফাচ্ছে। ভারতের তো 25% কর বসানো হয়েছে, আমাদের 20%, মানে 5% কম। ভাবা যায়, এরা বিরাট নৈতিক জয়। এরা বুঝতে পারছে না, বাংলাদেশে তৈরি জামা কাপড় আমেরিকায় বিক্রি হয় এবং তার থেকে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা থাকে। এটাই তাদের সব থেকে বড় অর্থনীতির সাপোর্ট। কিন্তু ভারতের অর্থনীতিতে 25% শুল্কের যে ধাক্কা, বাংলাদেশের অর্থনীতিতে এই 20%-এর ধাক্কা তার থেকে অনেক বেশি। আর বাংলাদেশ জামা কাপড় তৈরি তো করবে না, হয়
না 20% হলো, 5% আনন্দে থাকলো। পাঠাবে কিসে, কিভাবে? চট্টগ্রাম বন্দরে তো বিশ্বের মার্কা মারা মাফিয়ারা বসে রয়েছে, মাল খালাস হতেই 14 দিন লেগে যায়। আর ভারত ট্রান্সশিপমেন্ট পরিষেবা সেটা বন্ধ করে দিয়েছে। তাই বাংলাদেশকে আপ করে ভারতকে ডাউন করার কৌশল মানে যদি এটা হয়ে থাকে আর কি, সেটা খুব একটা কাজে লাগাতে পারবেন না ট্রাম্প। কারণ বাংলাদেশ ভারতের সহযোগিতাতেই ভারতের সঙ্গে কম্পিটিশন করত। আজ থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশ নিজেদের কবর খুঁড়তে শুরু করেছিল। আজ শুধু বাংলাদেশে মৌলবাদী শাসনের 1 বছর পূর্ণ হলো না, আমেরিকার গোপন বিদেশ নীতি বা ডিপ স্টেটের ব্যর্থতার চক্র আজ থেকে শুরু হল। হাসিনাকে সরিয়েছিল মার্কিন চক্রান্ত, ইউএসএইডের নামে কয়েকশো কোটি টাকা ঘুষ দিয়ে বাংলাদেশে যে একটা কৃত্রিম অভ্যুত্থান করানো হয়েছিল সেটা এখন পরিষ্কার। তখন জর্জ সোরোস, হিন্ডেনবার্গ রিসার্চ, ভলকার তুর্কের মতো নামগুলো রেগুলার শোনা গেছিল, এবং শোনা গেছিল কার কাছ থেকে? ট্রাম্পের কাছ থেকে। এই এক ভদ্রলোকই সব করছেন, গড়ছেন, ভাঙছেন, নিজের দেশকে ওপরে তোলার চেষ্টা করছেন, আবার গাড্ডা খুঁড়ে তার মধ্যে ফেলেও দিচ্ছেন। ট্রাম্পই করেছেন সব কিছু। এবার আমেরিকার কৌশল হচ্ছে কোনো দেশকে ভেতর থেকে ভাঙা। চীনে 1989 সালে যখন তিয়েনানমেন স্কোয়ারে অভ্যুত্থান হয়েছিল, তাতেও তো আমেরিকার প্রত্যক্ষ মদত ছিল। 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তার পেছনে আমেরিকার মদত ছিল। এবার ভারতকে ঝোঁকাতে চাইলে আমেরিকা ভারতকে ভেতর থেকে দুর্বল করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিল কি জানেন? ট্রাম্প গোড়াতেই ভারতকে মৃত বলে গোটা দেশকে খেপিয়ে দিয়েছেন। দেশ একত্রিত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানকে কীভাবে তলায় তলায় তারা সাপোর্ট দিচ্ছেন। এই অপারেশন সিঁদুরের সময় থেকে আমাদের দেশের জাতীয়তাবোধ এবং মানে মানসিকতা, একতা একটা চরম জায়গায় পৌঁছে গেছে। আর এখন তো পরপর বিভিন্ন রকম শাসানি দিয়ে চলেছেন। একবার বলছেন বাণিজ্য চুক্তি করবেন না, একবার বলছেন ভারতকে মৃত অর্থনীতি ডুববে রাশিয়ার সঙ্গে, যা পারছেন বলছেন। কিন্তু তার এই শাসানির সবচেয়ে বড় ফল কে ভোগ করতে চলেছে বলুন তো? তার দেশ। কারণ তিনি ভারতকে এই সমস্তগুলো বলে বলে না চীন, রাশিয়া অক্ষের দিকে ঠেলে দিচ্ছেন। এই 3 দেশের মিলিত জনসংখ্যা বিশ্বে অর্ধেকের বেশি, মিলিত অর্থনীতি আমেরিকার কাছাকাছি, আর মিলিত আয়তনে গোটা উত্তর গোলার্ধটা প্রায় ধরে যায়। আর মিলিত সামরিক শক্তি সেটা আমেরিকার থেকে ঢের বেশি। রাশিয়াকে আবার ব্রেজনেভ নীতিকে ধুলো ঝেড়ে বের করার সুযোগ সেটা তো ট্রাম্পই করে দিচ্ছে। পুতিনকে তিনি মানে সাহায্য করছেন নাকি তলায় তলায় সেই ব্রেজনেভ নীতিকে ফিরিয়ে আনার জন্য? 60-এর দশকে রুশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনেদ ব্রেজনেভ তো এই নীতিটা গ্রহণ করেছিলেন। তাতে এই সমাজতান্ত্রিক দেশে সমস্যা হলে রাশিয়া সামরিক সহযোগিতা করতে পারত। এখন রাশিয়ার সেই শক্তি নেই বটে, কিন্তু ভারতও তো সেই আগের ভারত নেই। ভারত এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে, সামরিক শক্তিতে বলিয়ান, এবং ভারত এখন অস্ত্র বেচছে, স্বাবলম্বী। চীন বিশ্বের 2য় বৃহত্তম অর্থনীতি, আর রাশিয়ার সামরিক শক্তি সেটা এখনও যথেষ্ট শক্তিশালী, অটুট। রুশ বিদেশমন্ত্রী কয়েক মাস আগেই ভারত, চীন, রাশিয়া ত্রিশক্তির প্রস্তাব দিয়েছিলেন। এবার এই 3টে দেশ আবার ব্রিক্স গোষ্ঠীর প্রধান চালিকা শক্তি, যে ব্রিক্স ডলারের বিকল্প মুদ্রা আনবে বলে ট্রাম্পকে ইতিমধ্যেই চাপেও ফেলেছে, চটিয়েওছে। তার মানে জোট তৈরির পথে ভারত, চীন আর রাশিয়া এমনিতেই 1 পা বাড়িয়ে রয়েছে, নতুন একটা অক্ষশক্তি তৈরি হচ্ছে। চীন আর ভারতের পারস্পরিক সমস্যাগুলো মিটিয়ে ফেলা বা অগ্রাহ্য করার মতো একটা জায়গায় চলে এসছে দুটো দেশ। পুরোটাই হয়তো কৌশলগত, কিন্তু এই মুহূর্তে সেগুলোকে অগ্রাধিকার যাতে না পায় সেটার ব্যবস্থা করছে দুটো দেশ। লক্ষ্য কী তার মানে? আরও তৃতীয় কোনো বড় স্বার্থকে ধাক্কা দেওয়া। চীনে গিয়ে বৈঠক করে এসছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আর রাশিয়ায় গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ মাসের শেষে জয়শঙ্করও মস্কো যাবেন। মানে চেয়েছিলেন ট্রাম্প আমাদের দেশটাকে এক ঘরে করে চাপা দিয়ে দিতে, চাপে ফেলতে।
করলেন কি? দুনিয়ার নিপীড়িত জনগণ এক হও, এরকম একটা বক্তব্য রেখে, মানে নিপীড়িত মানে যারাই আমেরিকার হাতে নিপীড়িত বা যাদের নিপীড়ন করার চেষ্টা করছে আমেরিকা বা ট্রাম্প, তারাই যদি আবার একজোট হয়ে যায় তাহলেই তো আমেরিকার হাল খারাপ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মস্কোয় কেন? এই প্রশ্নের কোনো উত্তর কোনোদিনই প্রকাশ্যে আসবে না, কিন্তু দেখা যাবে কোনো একদিন শত্রু দেশের ড্রোন, মিসাইল, বিমান হানার সামনে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে S-400 প্রতিরক্ষা ব্যবস্থার উন্নততর সংস্করণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মাঝেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মস্কো সফর তাই যথেষ্ট ইঙ্গিতবাহী এবং আমেরিকাকে স্পষ্ট বার্তা। ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কিনবে ভারত। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নততর সংস্করণ নিয়ে কথাবার্তা হবে। রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের সুখোই 57 কেনা প্রায় পাকা। আমেরিকার পঞ্চম প্রজন্মের বিমান F-35 আর কিনবে না ভারত। আমেরিকার হুমকিতে হিতে বিপরীত হলো তাহলে? চিরকালীন বন্ধু রাশিয়াকে ত্যাগ করা নয়, বরং সম্পর্ক আরও মজবুত করার পথে এগোলো ভারত। আমেরিকার শাসানিতে ভারত ও চীন শত্রুতা ভুলে গেলে বিশ্বের ক্ষমতার ভারসাম্যও বদলে যেতে পারে। দেখুন, হতে পারে অনেক কিছু, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তবুও যা রটে তার কিছুটা তো বটে। ঘটনা নম্বর 1, এই ডোনাল্ড ট্রাম্প লোকটা কিছুতেই শেখেন না, দেখেও শেখেন না, ঠেকেও শেখেন না। তাই দ্বিতীয়বার ক্ষমতায় এসেও যেরকম ওই পলিটিক্যাল ম্যাচুরিটি মানে রাজনৈতিক পরিণত বোধ বুদ্ধির পরিচয় দিতে পারছেন না, তেমনি ব্যবসাদার হিসেবেও কোনো রকম ন্যূনতম কোনো একটা প্রিন্সিপাল কিচ্ছু মানছেন না, জানেন তো। চাপ দিতে যাচ্ছেন ইচ্ছে মতো, কখনো এই কখনো ওই, কোনো নির্দিষ্ট কৌশল নেই, আর উল্টে চাপ খেয়ে যাচ্ছেন। মনে হচ্ছে ট্রাম্প জানেন তো ব্যবসাদার হিসেবেও মোটেই বনেদি নন, বরং ফাটকা ব্যবসায়ী মতো হট করে উঠে এসছেন। এক প্রজন্মের ব্যবসায়ীরা যেরকম হয়, বিরাট ওই মোটা মোটা চেন দেখনদারি করে বেড়ায়, তারপর একসময় লাটে ওঠে। এই ট্রাম্পও নিশ্চিত সেইভাবেই, সেই রকম মানসিকতার লোক। 4 ফেলে একবার দেখছেন মাছ ওঠে কি না, আর তারপরেই সেই মাছটা ঝাঁপিয়ে পড়ে ধরতে যাচ্ছেন যেভাবেই হোক, গিয়ে আবার ফসকে নিজে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঘটনা নাম্বার 2, আমেরিকা যতই চাপ দিক ভারতের শির দ্বারা বেঁকাতে পারবে না। এটা বুঝে ডোভালের রাশিয়া সফরের ঠিক আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখলেন, ভারতের ওপর শেষ পর্যন্ত কত শতাংশ শুল্ক বসাবেন সেটা ধাপে ধাপে ঠিক করবেন। মানে তিনি যেভাবেই হোক ভারতের শির দ্বারাটা বেঁকিয়ে ছাড়বেন। ওই দেখবেন যে ডাক্তাররা প্রথমে অল্প ডোজের ওষুধ দেয়, রোগ সারছে না দেখলে ওই ডোজ বাড়াতে শুরু করে। ট্রাম্পের মনে হচ্ছিল তিনি সেরকমই করবেন, ধরেই নিয়েছিলেন ভারত ঝুঁকবে না। সুতরাং তখন তিনি আরও বেশি চাপ দেবেন, দেখি কতদিন সোজা থাকতে পারিস। হিসেবে কি এখানেও গণ্ডগোল ছিল? মানে ভারত রাশিয়ার সঙ্গে গলাগলি করছে নাকি রাশিয়াকে গালাগালি করছে, সেইটা দেখে তিনি ঠিক করবেন যে শুল্কের ফাঁসটা কতটা শক্ত করে কষবেন, কতটা টানবেন। কিন্তু সেই ফাঁস আলগা করতে ভারত যদি উল্টে আমেরিকার কোম্পানিগুলোর এদেশে ব্যবসা করার ক্ষেত্রে একই রকম কড়া শর্ত চাপায়, আমাদের বিদেশ মন্ত্রক যদি আরও কড়া কোনো সিদ্ধান্ত নেয়, দেখলেন তো প্রত্যাঘাত ইতিমধ্যেই যেটা হয়েছে সেটা তো কম কিছু না, একদম সরাসরি শিয়ানে টক্কর। সুতরাং যারা এটা করতে পারেন, আমেরিকাকে গোটা বিশ্বের সামনে বেআব্রু করে দিতে পারে, তারা যে পাল্টা এরকম চাপ দেওয়ার রাস্তায় হাঁটবে না। চাপ তো দেওয়াই শুরু হয়ে গেছে, ওটাও তো চাপই দেওয়া, এখন শুধু পাল্টা শুল্ক চাপানো বাকি। সেক্ষেত্রে কি হবে আমেরিকা ভেবে দেখেছে? এবার সেক্ষেত্রে যেটা হবে, ওই ট্রাম্পের ব্যবসায়িক বুদ্ধি নিয়ে ওই আমেরিকানরাই প্রশ্ন তুলবেন, আর তাদের চাপ রিলিজ করতে গিয়ে আবার সেই ঢেঁকি গিলতে হবে আমেরিকার প্রেসিডেন্টকে। সেজন্যই বলছিলাম, কখন কি ঘটে যায় সেটা ট্রাম্পও জানেন না, আমরাও জানি না। আরও একজন জানেন না, একজন না, দুজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহামৈত্র, এরাও জানেন না কখন কি ঘটে যায়। এবার দেখুন, পুতিন আর ট্রাম্প দুজনকে দেখে যতটা নাক সিটকান, তার থেকে অনেক বেশি বিরক্তি নাকি ধরা পড়ে ওই কল্যাণ ব্যানার্জি আর মহামৈত্র সামনাসামনি হলে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2023-এ সংসদে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন, যার জন্য এখন তার অনুশোচনা হচ্ছে, কারণ প্রতিদান হিসেবে তাকে নারী বিদ্বেষী তকমা পেতে হয়েছে। কল্যাণকে নারী বিদ্বেষী বলেছিলেন তো মহুয়াই। কয়েক মাস আগে নির্বাচন কমিশনে গেছিল তৃণমূলের ওই প্রতিনিধি দল। সে সময় কমিশনের অফিস চত্বরেই এই তৃণমূলের 2 সাংসদের মধ্যে ঝগড়া হয়েছিল। কল্যাণ কটূক্তি করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মহুয়া। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের দাবি পর্যন্ত করে ফেলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ, মানে পুলিশে চলে গেছিলেন প্রায়। শেষ পর্যন্ত দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বোধহয় হস্তক্ষেপ করায় তিনি নিরস্ত হন। আর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুনিয়ার একমাত্র একজন নারীকে তিনি অপছন্দ করেন, তার নাম মহুয়া মৈত্র। ভাবা যায়? খেয়াল করে দেখুন, এই সব ভাববেন, সব শুনবেন, আর ব্যাকগ্রাউন্ডে একটা কথা মাথায় রাখবেন, একই দলের তারা সাংসদ সতীর্থ। এই হচ্ছে সতীর্থর চেহারা। শ্রীরামপুরের সাংসদ বুঝিয়েছেন এই কমাসে তার সেই অপছন্দের মাত্রাটা বেড়েছে, বই কমেনি। তাই 2023-এ মহুয়ার পাশে দাঁড়ানোর জন্য তিনি জাতির কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। আচ্ছা, এবার এই সমস্ত দেখে শুনে মানুষজন যদি হঠাৎ প্রশ্ন করে বসে এটা কি যাত্রাপালা, তখন কে কি বলবেন বলুন তো? আর বাকি কি আছে? কম কিছু হচ্ছে? এই যে জাতির কাছে ক্ষমা, আরে জাতির বলতে এখানে কি বাঙালি জাতির কথা বলেছেন কল্যাণবাবু, নাকি জাতি অর্থে তিনি তৃণমূলকে বুঝিয়েছেন? কারণ 2023-এ সাংসদ মহুয়া মৈত্রের ইমেল পাসওয়ার্ড এক শিল্পপতি যখন ব্যবহার করেছে বলে অভিযোগটা উঠেছিল, সংসদীয় তদন্তে যে অভিযোগটা প্রমাণিত হয়েছিল এবং মহুয়া মৈত্র শাস্তি পেয়েছিলেন, সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়ার সমর্থনেই তো ছিলেন। হয়তো আদর্শ টিমম্যান হিসেবে ব্যক্তিগত অপছন্দকে তখন তিনি পাত্তা দেননি। এই জন্যেই কি এখন তার ক্ষমা প্রার্থনা? মজার জিনিস জানেন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনুষ্যতর এক জীবকে এর মধ্যে টেনে নিয়ে আসলেন। এবার তাদের এই তুলনাটা কতটা পছন্দ হবে জানি না, নিশ্চিতভাবে পছন্দ হবে না। এই সমস্ত বিষয় তাদের মধ্যে আছে কিনা আমি জানি না, কিন্তু মহুয়া মৈত্র তিনিও তো একদম ষষ্ঠাংশ আচরেন। তিনিও একদম ওইভাবেই আরেক মনুষ্যতর প্রাণীকে ডেকে নিয়ে এসছেন। কি মজার ব্যাপার বলুন তো, মনুষ্য হিসেবে কেউ কাউকে ট্রিট করছেন না, তার বাইরে যা পারছেন ট্রিট করছেন। এরা আমাদের জনপ্রতিনিধি, এরা সংসদে যান আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে, আমরা এদের নির্বাচিত করি। আমাদের সমস্যাগুলো আমাদের আপনার আমার সবার এটা বৃহত্তর অংশের সমস্যাকে গোটা দেশের দরবারে তুলে ধরার জন্য এবং তার সমাধান নিয়ে আসার জন্য। এর জন্য এরা যে মাইনে পায়, প্রচুর ভাতা পান, সেগুলো সব আপনি আমি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বহন করি। আর তার বদলে এরা গিয়ে কী করেন দেখলেন তো, যেভাবে নেবেন। কারোর মনে হবে নাটক, কারোর মনে হবে যাত্রা, কারোর মনে হবে সস্তা, কিন্তু আলটিমেটলি ঠকছে কে? আমি, আপনি, আমাদের মতো সাধারণ লোক। কল্যাণ বলছেন, সোশ্যাল মিডিয়ায় লিখছেন, উল্টো দিকে মহুয়া মৈত্র একবার মুখ খুলেছেন, কিন্তু সেখানেই মানে ওই বললাম সেইটুকুনির মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মানুষের পর্যায়ে রাখেননি। এবার কে যে একঘা মারছেন, কে যে ঠুকঠাক করছেন, সে সমস্ত তুলনায় গিয়ে লাভ নেই। হ্যাঁ, এটা ঘটনা, মহুয়া মৈত্রের ওই একটা কথাতেই প্রায় 8.8 মাত্রার ভূমিকম্প হয়ে গেছে, যেটা কয়েকদিন আগে রাশিয়ার কামচাটকার কাছে হয়েছিল। সেই মাত্রা, সেই রকম ওই ভূমিকম্পের ফলে ইউরোপ তো বটেই, এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা 4টে মহাদেশ কেঁপে উঠেছিল। রাশিয়া, জাপান, আমেরিকার উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। সেভাবেই একের পর এক আফটার শকে কেঁপে চলেছে তৃণমূল। মহুয়া মৈত্রের সঙ্গে রাগারাগির মধ্যেই কাল দুম করে চিফ হুইপের পোস্ট ছাড়তে চেয়ে তৃণমূল নেতৃত্বকে চিঠি দেন কল্যাণ ব্যানার্জি। আজ তৃণমূল জানিয়ে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। এতদিন দলকে চিফ হুইপ হিসেবে সার্ভিস দেওয়ার জন্য
কল্যাণ ব্যানার্জিকে ধন্যবাদও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী, পাল্টা ইস্তফা গ্রহণ করার জন্য নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে দি এন্ড। এবার ব্যাপারটা এই ধন্যবাদ দেওয়ার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে একরকম হতো, কিন্তু সেটা তো থাকছে না। কল্যাণের জায়গায় চিফ হুইপের দায়িত্বপ্রাপ্ত কাকলি ঘোষ দস্তিদার আর লোকসভায় তৃণমূলের ডেপুটি চিফ হুইপ শতাব্দী রায়কে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন মহুয়া মৈত্র। এবার জানাতেই পারেন, একই দলের সাংসদ, তার দলের নতুন চিফ হুইপ, তিনি অভিনন্দন জানিয়েছেন, তাতে কার কী বলার আছে? কিন্তু মুশকিল হচ্ছে এখন তো এই সহজ সরল যে সমীকরণগুলো বা অবস্থানগত যে সৌজন্য, যেগুলো সোজা নিয়মে হওয়ার কথা আর কি সাধারণ মানুষের মধ্যে, সেগুলো তো এক্ষেত্রে কাজকর্ম করছে না। লোকে তাই অন্যরকমভাবে গোটা ব্যাপারটাকে দেখছে, বিশ্লেষণ করছে। তাই তাদের মনে হচ্ছে শ্রীরামপুরের সাংসদের কাটা ঘায়ে কি নুন ছিটিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়াকে বুঝিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী হিসেবে এতদিন যে সুযোগ সুবিধা পেয়েছেন, বা সোজা কথায় কারুর কাছে কোট আর কোট আশকারা পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেসব অতীত। যতই সংসদ আর আদালত দুই জায়গায় সময়ে অসময়ে তৃণমূলের হয়ে লড়াকু ভূমিকা পালন করেছেন বলে দাবি করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগত লড়াইয়ে মহুয়া মৈত্রের কাছে কি তাকে হারতে হলো? দল ইস্তফা গ্রহণ করে কি বুঝিয়ে দিয়েছে যে কল্যাণের পাশে এই মুহূর্তে নেতৃত্ব নেই? এবার দেখুন মহুয়া মৈত্র কি বোঝাতে চেয়েছেন তিনিই জানেন। এবার মাঝখানটা আরেকটু বিভ্রান্তি তৈরি হয়েছিল, কারণ কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তাকে ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপাতত কাজ চালাতে বলেছেন, তারপর 7 তারিখ গিয়ে আলোচনা করবেন। মানে দেখে মনে হচ্ছিল যে না, একটা মিটমাটের রাস্তা খুঁজে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিটমাটটা কি হলো? আলোচনা 7 তারিখ, আজকে 5 তারিখ, 5 তারিখেই তো তার পদত্যাগপত্র গৃহীত হয়ে গেল। মানে আরেকটু মানে একদম লোকে পড়ার আগে কেউ একটা হাত বাড়িয়ে দিলে যেরকম হাত ধরার জন্য লোকে আকপাক করে ওঠে, হাতটা ধরতে গিয়ে দেখলে তিনিও হাতটা সরিয়ে নিয়েছেন। পপাত সব সেই রকমই ব্যাপার। কিন্তু কুণাল ঘোষ, তার মনে হচ্ছে দেখুন মোটামুটি আমাদের এই ধরনের পরিস্থিতিগুলোয় সাধারণ মানুষকে বোঝানোর জন্য রাজনীতিকরা কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেন, এটা মানতেই হবে। সুতরাং তিনি আমাদের বোঝার জন্য গোটা বিষয়টা জলবত্তরলং করে দিয়েছেন। তিনি সাংসদ, তিনি দক্ষ আইনজীবী, কিন্তু প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং কে কি বলছেন তাতে কারুর ক্ষোভ হতে পারে, কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধহয় বেশ কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযত এবং সাবধানী হওয়া প্রয়োজন। এতে আবার একটা অন্যরকম বিতর্ক তৈরি হয় জানেন তো। মানে মহুয়া মৈত্র যে শব্দগুলো ব্যবহার করেছেন, এখন সেগুলো পুরুষদের সম্পর্কে ব্যবহার করা যায় কিনা, বা পুরুষদের সম্পর্কে বিশেষণ বা তুলনা করার ক্ষেত্রে অতটা সতর্ক হওয়ার দরকার হয় না, এরকম বিষয় কি না জানি না। এটা অন্য বিতর্ক, অন্য সময় ঢোকা ভালো। আর আপনারা যদি আলোচনা করে বুঝতে চান বুঝুন, আমাদের কোনো বক্তব্য নেই। মনে রাখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একসময় বলেছিলেন দুঃসময় তৃণমূলকে ডিফেন্ড করতে তিনি আর কুণাল ঘোষ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আজকে এই বক্তব্যটার পর তিনি কি বলতে পারেন? প্রকাশ এখনও কিছু বলেননি, কিন্তু মনে মনে সেই নাটকীয় ব্যাপার চলছে। তো হয়তো ওই ব্রুটাস, তুমিও দাই টু ব্রুটাস, হ্যাঁ বলতেই পারেন। তাই যে যা বলতেন, কিন্তু প্রশ্নটা তো না করলেই নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মহুয়া মৈত্র অযথা কুকথা তো দুজনেই বলেছেন, এবং সত্যি কথা বলতে কি দুজনেই দলের সাংসদ। এবার একই দলের দুই সাংসদ যদি এইভাবে নিজেদের মধ্যে চুল ছেঁড়াছেড়ি করেন, তাহলে তো দলকে দুজনেই একইভাবে অস্বস্তিতে ফেলেছেন। এবং দুজনের একজনও কিন্তু গোটা বিষয়টা দলের অভ্যন্তরীণ জায়গায় রাখেননি, দলের পরিসরের মধ্যে রাখেননি, বরং দলের পরিসরের বাইরে গোটা দুনিয়ার সামনে হাট করে দিয়েছে। তাহলে এক যাত্রায় কি পৃথক ফল হলো?
দেখুন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানেন দুজন, একজন মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলে কার সাথে কখন কি হবে সেটা এই দুজনই সব থেকে ভালো জানেন। কুণাল ঘোষের কথা যদি ধরতে হয় তাহলে বুঝতে হবে এই দুজনেই এক্ষেত্রে কল্যাণের পাশে নেই। সেটা পরিষ্কার হয়ে গেছে বলেই তৃণমূল নেতারা নিজেদের অবস্থানটা মন খুলে স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকালের কথা ধরি, সেখানে তো মনে হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাকে দুদিন মানে একটু 7 তারিখ অবধি থাকতে বলেছেন, তাহলে তো নিশ্চয়ই একটা সম্ভাবনা আছে। মানে একটা লাইফ লাইন কি কালকে অবধিও ছিল? সে লাইফ লাইনের এখন আর কোনো ভ্যালু আছে কি না, এটা আলোচনার আর কোনো জায়গা আছে কি না, সত্যি বলছি নেই। কিন্তু আজ একেবারে অযাচিত একটা সার্টিফিকেট পেয়ে গেছেন কল্যাণ ব্যানার্জি। বলে না, একটা দরজা বন্ধ হয় তো আরেকটা দরজা খুলে যায়। শুভেন্দু অধিকারী তাকে বিরাট ভালো সার্টিফিকেট দিয়েছেন, ভালো রাজনীতিক বলেছেন। এবার প্রতিপক্ষকে কখন যে একজন রাজনৈতিক নেতা সার্টিফিকেট দেন সেটা রাজনৈতিক নেতারাই সব থেকে ভালো বোঝেন। তৃণমূলও কি বুঝতে শুরু করেছে? কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোনো ফাইনাল কিছু নেই, এগুলো কিছু নয়। তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জির তুলনা করেন, আমি বলবো কল্যাণ ব্যানার্জি 11-র পরে আসা লোক নয়। কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ, আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না। কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক, এডুকেটেড লোক। নেত্রী এবং সংসদীয় দল এটা অনুভব করেছেন যে ওখানে সমন্বয়ের কোনো অভাব হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন, তখন দলনেত্রী সেটা অ্যাকসেপ্ট করে হুইপের দায়িত্ব দিয়েছেন ডক্টর কাকলি ঘোষকে, শতাব্দী রায়কে। অর্থাৎ নারী শক্তির আরও দুজন প্রতিনিধি যথেষ্ট গুরুত্বপূর্ণ আরও দায়িত্বে এলেন। দেখুন, যদিও একদম উচ্চাঙ্গে চলে গেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের এই যে তরজা বা সেটাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ গণ্ডগোল, কিন্তু এমনিতে এই যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে যদি দেখেন না, তাহলে শুরুতে আসরে বসে প্রথমে কিছুক্ষণ যিনি গায়ক তিনি গলা সাধেন, যাকে সঙ্গীতের পরিভাষায় বলে আলাপ। কিছুক্ষণ আলাপ করার পরেই গায়ক মৃদু বা ধীর গতে মূল গানটা ধরে। তারপর আস্তে আস্তে সেটা পুরোটা জমে যে জায়গায় পৌঁছানোর সে দ্রুত তালে যান, সে তো আছেই আর কি। তো সেই গায়কদের ঢঙেই কি এতদিন স্টেজে থেকে আলাপ করছিলেন তৃণমূলের বিভিন্ন নেতা? ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে প্রয়োজনে বিজেপি নেতাদের বোমা মারা বা মেরে হাত ভাঙিয়ে দেওয়া, এই সমস্ত কথাবার্তা তো আমরা শুনেছিলাম। সেই ধারাবাহিকতাটা কি আসলে আলাপেরই পার্ট ছিল? বিজেপির এই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে। চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে যেভাবে কানে ফিসফিস করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো বাড়িতে বেঁধে রেখে পিঠের চামড়া জানা নিয়ে দিবে। যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে, ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পরিষদ চালু থাকতো, তোমাদের বুকে লেপিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। প্রচন্ড অভিযোগ আসছে মন্তেশ্বর তলা আইসির বিরুদ্ধে। আপনি একটা ইন্সপেক্টর, আপনি একটি থানার মহল, আপনি পক্ষপাতিত্বমূলক কাজ কেন করবেন? আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিজে বাড়ির দরজায় লাঠি দিয়ে ঠকঠক করছেন, মেয়েরা আতঙ্কিত হয়ে দরজা খুলছে, কারোর গায়ে বস্ত্র আছে, কারোর নেই, ঘুমন্ত অবস্থায় 12টা 1টা এইভাবে। এটা পুলিশের কাজ, এটা থানার বড়বাবুর কাজ। যদি আপনি বোঝ না মানেন তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী যাবে, এমএলএ যাবে, সোজা আঙুলে ঘি না উঠলে
আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। এবার দেখলেন তো, এই শুরুতে এই আলাপটা চলছিল, মার 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 মার, এটা ধীর গতে। এবার যখন ফুল ফ্লেজের পুরো গানটা আসলে এলো, তখন আমরা দেখলাম কোচবিহারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়ে গেল। তৃণমূলের কর্মী সমর্থকরা লাঠি ইঁট নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠল। এবার মনে হচ্ছে ওই বললাম না, আসল গান শুরু হয়েছে, গলা সেট হয়ে গেছে, তো এবার আসল গান। উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহারে বিজেপি নেতাদের ওপর কিন্তু নিয়মিত হামলা হচ্ছে, বিধায়করা আক্রান্ত হচ্ছেন। এই অভিযোগেই কোচবিহারের পুলিশ সুপারের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল বিরোধী দল নেতার। সেই উদ্দেশ্যেই বাগডোগরার থেকে গাড়িতে চেপে কোচবিহার শহরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পথে খাগড়াবাড়ির কাছে তিনি নিজেই হামলার শিকার হয়ে গেলেন। তার কনভয়ের সামনে থাকা কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পুলিশের পাইলট কার শুদ্ধ রয়েছে। এবার শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা যে ভিডিও বিজেপি ভাইরাল করেছে, তাতে তো দেখা যাচ্ছে লাঠির ঘায়ে বিরোধী দল নেতার গাড়ির কাঁচও কয়েকজন ভাঙার চেষ্টা করছেন। এবার বিরোধী দল নেতা যথারীতি সুযোগ পেয়ে গেছেন, নষ্ট করেননি, বলে দিয়েছেন যে তাকে প্রাণে মারার জন্যেই নাকি হামলার পরিকল্পনা হচ্ছিল। কারা পরিকল্পনা করেছিল? বিরোধী দল নেতা আঙুল তুলেছেন ওই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দিকে, তার বিরুদ্ধে, আর কোচবিহারের পুলিশের সুপারের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যে পুলিশ আক্রান্ত হলো, যাদের গাড়ি ভাঙলো, তাদের বিরুদ্ধেই কেন বিরোধী দল নেতা অভিযোগ করছেন। এবার বিজেপির দাবি, পুলিশ না চাইলে নাকি হামলা হতো না, পুলিশ সুযোগ দিয়েছে বলেই তৃণমূল হামলা করার সুযোগ পেয়েছে। এবার দেখুন, এগুলো তো রাজনৈতিক হিসেব। বিরোধী দল নেতা হিসেবে শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি সুরক্ষা পান, তা সত্ত্বেও হামলা হওয়ায় ফের একবার তৃণমূল আর পুলিশকে এক আসনে বসার সুযোগটা বিজেপি পেয়ে গেছে, সেটাই কাজে লাগাচ্ছে। हमला हुआ, इसका पीछे अंसारुल बांग्ला, हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का জামাত হেফাজত, ये सब मिला हुआ है। বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা। এর কোনো প্রতিবাদ বিরোধী দলনেতা তিনি কেন করেননি? কেন বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি? প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমড আসামি হবে, আর পরোক্ষ ধুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বাংলাদেশিদের দিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উৎসাহিত করছে। চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছি, উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন, এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাই। নিজেদের লোক গাড়ি ভেঙেছে, যারা বাংলাভাষী বিজেপি, যারা বিজেপির বাংলায় কথা বলেন, তারাই আপত্তিতে তো গাড়ি ভাঙছে। সংকট অনুভব করছেন, কারণ আসাম থেকে চিঠি আসছে, হিন্দুর কাছে আসছে, তো তারাই বিক্ষোভ করছিলেন। উদয়ন গুহ তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রীর নেতৃত্বে বিরোধী দলনেতার ওপর আক্রমণ হলো। আমরা এই দাবি তুলছি যে উদয়ন বাবুকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। কিছু প্রশ্ন তো এক্ষেত্রেও না করলেই নয়। প্রথমত, আজকের পর কি তাহলে জেলায় জেলায় এই সুরেই গান গাইবে তৃণমূল? আর বিজেপি নেতারাও কি এইভাবেই ওই তবলা হয়ে যাবেন? কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সফরে এসে দক্ষিণ 24 পরগনা যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই হবে। অমিত শাহ ইতিমধ্যেই খোঁজ খবর নিয়েছেন বলে শোনা যাচ্ছে, কারণ বাংলায় হামলা হলে তাতে বাংলাদেশি যোগ থাকার অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা। কিন্তু তাতে কি বিজেপি নেতারা সুরক্ষা পাবে? দ্বিতীয়ত, নেতাদের নিরাপত্তাই যেখানে নিশ্চিত নয় বলে বিজেপি দাবি করছে, সেখানে কর্মীদের মনের অবস্থা কী হবে? নেতার গাড়ি ভাঙা বা নেতার গাড়ি আক্রান্ত হতে দেখে কর্মীরা গুটিয়ে যাবেন না তো? দেখুন, এগুলো কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ। ওই মার 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 যেগুলো চলছিল চারপাশ থেকে গলা সাধার মতো করে, সেটাও এক ধরনের চাপ তৈরি করা। আর তারই যখন বাস্তব উপস্থাপনা হলো, এবং হলো তো হলো একদম নেতার গাড়ির ওপরেই হলো, নেতাই যদি এভাবে আক্রান্ত হন, তাহলে কর্মীরা কি হতে পারেন? এটা ভেবে কর্মীরা কি গুটিয়ে যাবেন?
নাকি কর্মীরা ওই দেওয়ালে পিঠ থেকে গেছে বলে পাল্টা ঝাঁপিয়ে পড়বেন? যাই হোক, আলটিমেটলি কিছু সাধারণ মানুষের সমস্যা হবে, এটা তো আমরা বুঝতে পারছি। ভাবুন, এই বিজেপির কর্মীদের ওপর এই মনস্তাত্ত্বিক চাপটা কখন আসছে? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে গোটা রাজ্যের কর্মী বা নেতৃত্বকে ওই বাংলার বাঙালি অস্মিতার জন্য লড়াই করার কথা বলছেন, আর পাড়ায় পাড়ায় সমাধানের মতো সরকারি কর্মসূচির সুফলকে নেওয়ার কথা বলছেন। এই রকম একটা সময় যদি বিজেপি কর্মীদের মনে ভয় ঢুকে যায়, তাদের শিরদাঁড়া যদি নুইয়ে পড়ে, তাহলে 2026-এর আগে বাংলার রাজনীতির মাঠটা কি বিরোধী শূন্য হয়ে যাবে? মানে এটাই কি স্ট্র্যাটেজির আরেকটা পার্ট? তাহলে তো এক পেশে হবে খেলাটা, ভোটের আগেই ভোটের ফলাফল ধরে নিতে হবে আর কি। সেটা যাতে হয় সেজন্যই কি আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী বিধানসভা ভোটে বিজেপি 40 পেরোবে না? হরিদাস পাল 21-এর পরে আসা মাল, এই রকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, ওর পিসিকে আমি হারিয়েছি, আর ওকেও আমি বলে গেলাম 40 তো দূরের কথা, ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে, তার ব্যবস্থা ঠিক সময়ে হবে। কে যে কাকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করে, এর জন্য সাধারণ মানুষ ভালো আছে জানেন তো। তাদের সবসময় চাপ, অন্য কোনো কিছু হওয়ার কোনো রকম চান্স নেই। আমরা যখন চাপে পড়ে যাই তখন তো মনে হয় যে চাপে চাপটে চিড়েচ্যাপটা হয়ে যাওয়া আর মাঝে মধ্যে ভেসে যাওয়াটাই বোধহয় আপনার আমার মতো সাধারণ মানুষের ভবিতব্য। উত্তরকাশীতেও তো সেই একই ঘটনা ঘটেছে। হঠাৎ হরকা বান নেমেছে, প্রবল বৃষ্টি, কত মানুষ ভেসে গেছেন। এখন অবধি হয়তো 5 জনের মতো অফিসিয়ালি মৃত, কিন্তু যে ছবিগুলো দেখেছি সেই ছবিগুলো দেখার পর মনে হচ্ছিল যে কি অদ্ভুতভাবে আমাদের জীবনটা অনিশ্চিত, কখন যে কি হবে ওই মানুষজন ভাবতেও পারেননি। ওইভাবে কাদার ঢেউ এইভাবে নেমে এসে পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের এখানেও তো বন্যায় প্রচুর মানুষ পড়ে রয়েছে। এই রাজ্যের ছবিটা হয়তো ওই রকমভাবে ভেসে যাওয়ার নয়, কিন্তু ভেসে থাকার তো বটে। রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার প্রশাসনিক প্রধান, গোটা প্রশাসন নিয়ে তাই জন্যে জলে নেমে পড়েছেন। এটাও রাজনীতি, আর এটাই রাজনীতির শিরদাঁড়া। আজ 3 জায়গায় গেছিলেন মুখ্যমন্ত্রী, প্রথমে আরামবাগ, তারপর গোঘাট, শেষে ঘাটাল। এবার কেন রাজনীতি আর কেনই বা শিরদাঁড়ার কথা বললাম, বলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রথমে যান আরামবাগের মায়াপুরে, ত্রাণ শিবিরে নিজের হাতে দুর্গতদের হাতে খাবার তুলে দিয়েছেন। এবার খেয়াল করুন, আরামবাগ কোন বিধানসভার অন্তর্গত? পুরসুরা। পুরসুরার বিধায়ককে বিজেপির বিমান ঘোষ। এখান থেকে কোথায় গেলেন? কামারপুকুর, রামকৃষ্ণ মঠ আর মিশনের অনুষ্ঠানে। কামারপুকুর কোন বিধানসভা? গোঘাট। গোঘাটের বিধায়ককে বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক। বিমান ঘোষ আর বিশ্বনাথ কারক 2 বিজেপি বিধায়ককেই বিধানসভায় শুভেন্দু অধিকারীর আশেপাশে দেখা যায়। দুজনেই বিরোধী দল নেতার অনুগামী বলে পরিচিত। এবার এই 2 বিজেপি বিধায়কের এলাকায় ত্রাণ আর উন্নয়ন নিয়ে কে পৌঁছলেন? মুখ্যমন্ত্রী। কী বার্তা গেল? মূলত 2টো বার্তা। 1, বিরোধী হলেও দুর্গতদের পাশে থাকে সরকার, আর 2, বিরোধী হলেও উন্নয়ন কখনো অধরা থাকে না, আর 3, বিরোধী হলেও তারা উন্নয়নে কিছু করতে পারে না, যা করে সরকারি করে। এবার ঘাটালে কিন্তু এর মধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠে গেল। ঘাটালের দুর্দশা, সেটা কি আড়াল করা সম্ভব? এখানেই শিরদাঁড়া। ঘাটালে এবারও মাস্টার প্ল্যানের কোনো পরিকল্পনা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু চারিদিকে মানুষের হাহাকার, সেটা তো দিনের আলোর মতোই স্পষ্ট। শাসক বা সরকার কি করবে? 2টো উপায় ছিল। আপাতত আড়ালে থেকে অপেক্ষা করা, জল নামলে ফের মাস্টার প্ল্যান নিয়ে আসরে নামা। আর দ্বিতীয় উপায় ছিল ঘাটালের মুখোমুখি হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক চরিত্র অনুযায়ী দ্বিতীয়টাই করলেন, সরাসরি শিরদাঁড়া নিয়ে ঘাটালে পৌঁছে গেলেন। তাই মাস্টার প্ল্যান নিয়ে বিশেষ কিছু বললেন না, বললেন আর একটা প্ল্যানের কথা। প্ল্যানটা যে 26-এর বিধানসভার লক্ষ্যে, সেটাও আড়াল করলেন না। মানে এই রকম বিক্ষোভ, এই রকম দুর্দশার মুখে দাঁড়িয়ে
নিজের রাজনৈতিক লক্ষ্যটা তুলে ধরা, এটা কিন্তু বলিষ্ঠ শিরদাঁড়ারই লক্ষণ। জল ছেড়েছে, এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ঝাড়খণ্ড যেন না আরবে, বাংলা যেন। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। তো বাংলার কতটা সইবে? এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026 নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্যদিকে পাস করবো, এটাই আমাদের গেম প্ল্যান। রাজনীতি বন্যার জল আটকাতে পারেনি, পরিকল্পনাও করতে পারেনি, কিন্তু বন্যার জলের মতো পরীক্ষা ভাসিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য তিনি আবার অনড় হয়ে থেকেছেন ওই শিরদাঁড়ার জোরে। ওই ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন তিনি পরীক্ষা কিছুতেই বন্ধ করতে রাজি হননি। এই যে শিরদাঁড়ায় লড়াই না, এটাই বাংলার একটা অদ্ভুত, মানে কি বলবো, চারিত্রিক বৈশিষ্ট্য। সাবডিউড অ্যারোগ্যান্স বলে একটা কথা আছে, জানেন তো? বোঝা যায় না, দেখে মনে হয় নরম সরম জাত, কিন্তু ভেতরে একটা শক্ত শিরদাঁড়া থাকে, যেটার টের মাঝে মাঝে পাওয়া যায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।